হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আজকে 18ই ডিসেম্বর 2025 আর আমরা সপরিবারে আমাদের বাড়ি থেকে রওনা হচ্ছি টাকির উদ্দেশ্যে। এখন আমরা চলছি বিশ্ব বাংলা সরণি ধরে, আর খানিকক্ষণ পরেই আমরা বিশ্ব বাংলা গেটে গিয়ে পৌঁছবো। আজকে যে জায়গাটি যাচ্ছি, আপনারা অনেকেই এই জায়গাটির ভিডিও হয়তো অলরেডি ইউটিউবে দেখেছেন। সেটা হচ্ছে খোলা হাওয়া রিসর্ট টাকি। পরিবারের সঙ্গে একদিন উইকেন্ডে ছুটি কাটানোর জন্য একটা আদর্শ জায়গা হতে পারে। শহর কলকাতা বা নিউ টাউন থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে অবস্থিত এই রিসর্টটি। আমাদের যেখানে বাড়ি বিরাটি থেকে কম বেশি এই রিসর্টটি ধরুন 70-75 কিলোমিটার মতো। আমরা ওই নিউ টাউন থেকে ভোজেরহাট ওই রাস্তা ধরে মালঞ্চ পৌঁছবো, মালঞ্চ থেকে যাব টাকির দিকে। তো এই রুট বরাবরই আজকে যাচ্ছি এবং একা নই, আমার সঙ্গে আছে আজকে আমার গোটা পরিবার। তৃষা কেমন? সবাইকে একটু হাই বলে দে। হাই। শীত কেমন উপভোগ করছিস? হ্যাঁ, খুবই ভালো, তবে এখন একটু ঠান্ডাটা কম, আবার তার জন্য ঠান্ডাটা আরো উপভোগ করার জন্য যাচ্ছি আমরা টাকিতে। একেবারেই আরো ঠান্ডা পাবো। তৃষা যেটা বলছে যে আমাদের এই শহরের থেকে ওইদিকে কিন্তু টেম্পারেচার অনেকটা কম হবে এবং শীতটা আরো বেশি উপভোগ করা যাবে। এটাই হচ্ছে ব্যাপার। এখানে মা আছে, বাবা আছে, সবাই মিলে আমরা এবার রওনা হয়েছি। এখন ঘড়িতে বাজে মোটামুটি সকাল 9টা মতো। আশা করি 11:30টার মধ্যে পৌঁছে যাব। আমাদের ইচ্ছে আছে যাওয়ার পথে মালঞ্চর আগে কোথাও একটা ব্রেকফাস্ট ব্রেক নেওয়ার। যে ভুলটা গদখালি যাওয়ার সময় করেছিলাম, ভেবেছিলাম মালঞ্চর পরে কোথাও গিয়ে দাঁড়াবো, সেটা আর করবো না। আমরা যেরকম গাড়িতে যাচ্ছি ঠিকই, তবে আমাদের বিরাটির দিকের যারা থাকে স্পেশালি, বা গোটা বনগা লাইন কি হাসনাবাদ লাইনে যাদের বাড়ি, তাদের সব থেকে যেটা ইজিয়েস্ট ওয়ে টু রিচ দ্য রিসর্ট খোলা হাওয়া রিসর্ট টাকি হচ্ছে আপনি যদি হাসনাবাদ স্টেশনে নেমে যান। হাসনাবাদ স্টেশন থেকে ওই কিলোমিটার 4-এর দূরত্ব আর কি। টোটো বা ই রিক্সা পেয়ে যাবেন আপনারা এই রুটটিতে। তো ওটা সব থেকে ইজি এবং খরচ একেবারেই নেই। আপনি হয়তো একদমই অল্প টাকার মধ্যে, মানে বলছি পার পার্সন হয়তো 30-40 টাকার মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন আপনার ডেস্টিনেশনে। এখান থেকে মোটামুটি, যেহেতু আমি একটা আন্দাজ দিচ্ছি, যারা ওলা আউট স্টেশনে যাবেন ভাবছেন, ওই 2,500-3 হাজার টাকা মতো পড়তে পারে আপনি যদি ওলা আউট স্টেশন নেন, একদম এই নিউ টাউন বা এই পারিপার্শ্বিক অঞ্চল থেকে রিসর্টটা অবধি। আমরা এই যে রুটটি ধরে যাচ্ছি, নিউ টাউন হয়ে ভোজেরহাট হয়ে আমরা ফটকপুকুর হয়ে মালঞ্চয় মিশবো। তবে যারা আপনারা সেন্ট্রাল ক্যালকাটার আশপাশে কোথাও থাকেন, তাদের লজিক্যাল হয় হচ্ছে যদি সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ের কানেকশনটা নিয়ে নেন। সেটাই যেটা সুবিধা হচ্ছে, আপনি মানে ডিরেক্ট তো আসতে পারবেনই, এত ঘোরাঘুরির প্রয়োজন পড়বে না এবং ডিস্টেন্সটাও বেশ কম। সায়েন্স সিটির মুখটা থেকে একদম খোলা হাওয়া রিসর্ট টাকি অবধি ডিস্টেন্স মাত্র 65 কিলোমিটার। তো ওই রাস্তাটার অবস্থাও কিন্তু এখন খুব ভালো। আমরা এর আগে যখন সুন্দরবন গেলাম এই রুটটা ধরেই তো গেছি, কোথাও মানে একদম গদখালি অবধি একটা জায়গাতেও বাজে রাস্তা পাইনি। দাঁড়িয়ে আছি বাসন্তী হাইওয়ের ওপরে। আমাদের এখনো খোলা হাওয়া রিসর্ট টাকি পৌঁছতে কম বেশি 1 ঘন্টা সময় নেবে। 25 কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছে। এই যে এরিয়াটিতে আমরা দাঁড়িয়ে আছি মালঞ্চর ঠিক এই কিলোমিটার 2-3 আগে পরপর 2-3টে ধাবা রেস্তোরাঁ আছে। আমরা দাঁড়ালাম হচ্ছে নোনামাটি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এটার বাদেও কিন্তু এখানে একটা সুন্দরবন ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট আছে, আর একটা আমি যেটুকু আসার সময় দেখছিলাম বাসন্তী ধাবা আছে। তবে যে কটা আমার চোখে পড়লো তার মধ্যে আমার মনে হলো সব থেকে হাইস্ট রেটেড এটাই। আর যারা সুন্দরবনও যায়, যেহেতু রাস্তাটা একই, মালঞ্চ থেকে আমরা ভেঙে যাব। মালঞ্চ থেকে একটা রাস্তা গদখালি চলে যায় আর একটা রাস্তা টাকির দিকে চলে যায়, আমরা সেটা নেব। তাই যারা সুন্দরবনেও যাবেন আগামীতে, তারা একবার এই নোনামাটিতে আসতে পারেন। রেকমেন্ডেশন হবে কিনা সেটা একটু পরে বলতে পারবো, কারণ আমিও প্রথম এলাম। তবে ভিতরটা দেখাই, ভিতরে বেশ সুন্দর
পার্কিং এর ব্যবস্থাপনা আছে, রিফ্রেশমেন্টের জন্য জায়গা আছে, টয়লেট সবই পাবেন। ভালো ব্যবস্থাপনাটা, মোটের ওপর খুব একটা খারাপ নয়। চলুন ভিতরে যাই, দেখি কি খাবার দাবার আছে। রাস্তা এখানে ভালো যেহেতু আসতে খুব একটা কষ্ট হয় না। ভিতরের না সাজসজ্জাটা কিছুটা এরকম বেশ একটা গ্রামীণ পরিবেশের মধ্যে এটির অবস্থান। পাশেই একটা বিশাল আকারের ওয়াটার বডি আছে, এই দেখুন বাইরেটা দেখতে পাচ্ছেন, একটা বিরাট আকারের ওয়াটার বডি আছে। আর এই ডান দিকটায় রেস্তোরাঁ। কেমন দেখলি ভিতরটা? রেস্টুরেন্টই খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আসলে অনেকগুলো এখানে গুমটি মতো করা, কোনটার মধ্যে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে ভগবান জানে। আমরা বাহ, এখানে আবার ভিতরে একটা ছোট পুকুর মতো। কোন দিকটা রেস্তোরাঁটা? ও, এখানে না বাইরে বসে এরকম ওপেন এরিয়াতে খাওয়ারও ব্যবস্থাপনা আছে। শীতের সময় এটা মন্দ লাগবে না। কি সুন্দর দেখুন, এখানে একটা ছোট পুকুর মতো, কত খোলা জায়গা, গার্ডেনিং করা। এখানটাও একটা ব্যবস্থাপনা আছে, প্লাস আবার ভিতরে একটা বসে খাবারও জায়গা আছে। এই রকম কিছুটা আশপাশটা, কি সুন্দর। এখানে ব্রেকফাস্ট আইটেমের মধ্যে যেগুলো আমাদের চোখে পড়লো, আজকে ওনারা বললেন ওনাদের ব্রেডের আইটেম কিছু নেই, মানে ব্রেডের যেরকম স্যান্ডউইচ বা টোস্ট এগুলো পেলাম না। আলুর পরোটা, পনির পরোটা আছে, এর বাদে আপনারা লুচি আলুর দম নিতে পারেন, চা কফি আছে, স্যান্ডউইচেস তো নেই আনফর্চুনেটলি, আর অমলেটস আছে আর কি। তো আমরা এই মিলিয়ে মিশিয়ে নিলাম। খাবারের দাম সাধ্যের মধ্যে, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটটাও ভালো। তো ভালো একটা মানে রেস্ট স্টপ হিসেবে ভালো। দেখুন এই রুটে খুব বিলাসবহুল ব্যবস্থাপনা আইটিসি ডেভাসম ছাড়া আর কোথাও নেই, এবং সেটা কলকাতার দিক করে আর কি, কাছাকাছি। তো ওই জন্য যে কটা আছে তার মধ্যে এটাই স্ট্যান্ডার্ড মনে হয়েছিল, এবং ভিতরে এসেও ভালো লাগছে। এটা দেখুন এনাদের ভিতরে বসে খাবার জায়গা, এসি টেসি সব আছে। এবং ওনাদের এইভাবে একটু মেনু কার্ডটা দাও। এই হচ্ছে ওনাদের মেনু কার্ড, আপনাদের একটু চোখ বুলিয়ে দেখিয়ে দিই। এই প্রাতরাশের মেনু সকাল 8টা থেকে 11:30, আর এখানে দুপুরের খাবারও আছে। এখানে হ্যাঁ উল্টো দিকেও কিছু জিনিসপত্র পাবেন, দুপুরেও বিভিন্ন রকম জিনিস, মিষ্টি, ভেজ, ননভেজ সব রকম আছে। দামটা রিজনেবল। ফর অ্যান এক্সাম্পল, এখানে ব্রেড টোস্ট 50 টাকা থেকে শুরু, স্যান্ডউইচ 100 টাকা থেকে শুরু। তো আপনাদের দরকার মতো আপনারা এখানে আইটেমস পেয়ে যাবেন। আমি আলাদা করে একটু চিনি দেবেন। এটা তো লুচি, কিন্তু লুচি আলুর দম, ওইদিকে দিন। এই পনির পরোটাটা এদিকে দিয়ে দিন আমার দিকে। কটা লুচি দিয়েছে? ঠিক আছে, অল্প। দুর্দান্ত খাবার খেলাম, দুর্দান্ত। মানে আমি সত্যি এতটা আশা নিয়ে এখানে আসিনি। এনাদের গোটা ব্যবস্থাপনা, লোকজনের ব্যবহার, খাবারটা না ওনারা টাইম নিল বানাতে। আমাদের হয়তো মিনিট 20-25 নষ্ট হলো ঠিকই যাওয়ার পথে, তবে একদম ফ্রেশ খাবার বানিয়ে দিয়েছিল। তো আমরা পনির পরোটা খেলাম, লুচি আলুর দম খেলাম, চিজ অমলেট খেলো তৃষা, চা খেলাম, সব দিকে ভালো। ব্রেকফাস্ট সেরে রওনা হলাম। রাস্তার অবস্থা খানিকটা কিছুটা এরকম এখন আমাদের সামনে। চওড়া পিচের রাস্তা, সেভাবে যানজট আর নেই। এই বাসন্তী হাইওয়ের দাদাও তাই বলছিলেন, মূল জ্যামটা থাকে ঘটকপুকুর অবধি আর কি। ঘটকপুকুরের পর থেকেই ট্রাফিকটা কমতে কমতে যায়, এবং রাস্তাটাও তুলনামূলকভাবে এদিকে চওড়া। দেখুন রাস্তাটা খুবই সুন্দর। আর আমাদের কম বেশি হয়তো 1 ঘন্টা নেবে। আমাদের যেখানটায় আমরা রেস্তোরাঁটায় প্রাতরাশ সারলাম সেটা ছিল মিনাখার কাছে। আমরা পৌঁছে গেছি প্রায় মালঞ্চতে। এই মালঞ্চর যে 3 মাথার মুখ, একটা দিক তো যেটা কলকাতার দিক থেকে এসে মেশে, আর একটা দিক ভেঙে যায় হচ্ছে গদখালি সুন্দরবনের দিকটায়, এবং আরেকটা যেটা দিক সেটা চলে যাচ্ছে হচ্ছে টাকি রোডের দিকে, যেদিকে আমরা যাব। এই হচ্ছে সেই জাংশনটা যেটার কথা বলছিলাম। সোজা রাস্তাটা গদখালি যাচ্ছে তো দাদা, এই সোজা রাস্তা বেরিয়ে গেল গদখালি, আর আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিলাম হচ্ছে টাকি রোডের দিকে। এই জায়গাটা কিন্তু ভীষণ রকম জমজমাট। মানে আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টেও আসেন এই অংশটাতে অবধি, তারপরে কিন্তু অটো, টোটো সমস্ত কিছু পেয়ে যাবেন।
আমরা তো এতক্ষণ টাকি রোড ধরে মুরারিশা ক্রস করেও সোজা এলাম। এইবার আমরা অ্যাকচুয়ালি ডান দিকে ঢুকবো। এই জায়গাটি লোকাল মানুষদের কাছে ভূত বটতলা হিসেবে পরিচিত। এটা হচ্ছে গেট, পথের পাঁচালী বলে লেখা। এখানে দেখুন খোলা হাওয়া রিসর্টের ব্র্যান্ডিংও করা, ওনাদের নানা প্ল্যাকার্ড দেওয়া। এই যে রাস্তাটি, এটায় ঢুকলাম আপনাদের দেখানোর একটাই কারণ হচ্ছে এর আগেও ছোটোখাটো ডান দিকে রাস্তা যায়, তবে সেগুলো মানে আয়তনে রাস্তাগুলো একটু সরু, সেখানে জ্যামজট বেশি পাবেন। এবং এই যে রাস্তা, এই রাস্তাটিতে কিন্তু আপনারা যদি বড় গাড়ি বা ইভেন ট্রাভেলার বাস জাতীয় গাড়ি নিয়েও আসেন, এই রাস্তাটায় আপনারা অনায়াসে আসতে পারেন। আর দেখুন এই রুটে এসেই প্রথম ইছামতি নদীর ভিউ পেলাম, অপূর্ব সুন্দর। এই শেষের মূল ওই বটতলার মুখটা থেকে ভিতরের এই যে 3-4 কিলোমিটারের রাস্তা, গ্রামীণ রাস্তা, এটা বড্ড সুন্দর। পৌঁছে গেলাম খোলা হাওয়া রিসর্টে। প্রথম ইমপ্রেশন যেটা, সেটা হচ্ছে ফ্রেশ, ভীষণ ফ্রেশ জল, হাওয়া, এখানের গোটা যে পরিবেশ সেটার মধ্যে একটা না খুব ভালো রকম ফ্রেশনেস আছে। আশপাশটা যেদিকেই তাকাবেন আপনি এই রিসর্টটির, গোটাটাই ওয়াটার বডিতে ঘেরা, সবুজে ঘেরা, প্রচুর গাছপালা, যেটা আমরা শহরে খুব একটা পেয়ে থাকি না। তো দারুণ লাগছে, এত ভালো না, শুরুর ইমপ্রেশনটাই ভীষণ ভীষণ পজিটিভ। এবার ধীরে ধীরে চেক ইন পর্ব, রুম অ্যালটমেন্ট, এগুলো মিটিয়ে নিই, তারপর আরও অনেক কিছু দেখানোর আছে আপনাদের। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসে, আর এই সারিবদ্ধভাবে থাকার ঘরগুলিও আছে। চেক ইনের ফর্মালিটি মিটে গেছে, এবার চলুন আমাদের রুমটা দেখাই। এখানে বিভিন্ন টাইপের রুম আছে, এই কটেজ জাতীয় রুম আছে, বিল্ডিংয়ের রুম আছে, আপনারা আপনাদের পছন্দ এবং প্রেফারেন্স মতো রুম বুক করতে পারেন। আমরা পার্টিকুলারলি যে টাইপ অফ রুম নিয়েছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, আর এটা আপনাদের রান্নাঘর। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিরাট আকারের রান্নাঘর আছে। আচ্ছা, ও এটা হচ্ছে আপনাদের রেস্তোরাঁ। আচ্ছা, এটা হচ্ছে রেস্তোরাঁর অংশ। একটু আলোগুলো জ্বালিয়ে দিন। এটা হচ্ছে পাশেই রান্নাঘর দেখালাম, এটা হচ্ছে ওনাদের রেস্তোরাঁর জায়গা। এখানেও অনেক মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এবং সব থেকে যেটা ভালো ব্যাপার, এই জায়গাটি যেহেতু ট্রেনে খুব ইজিলি অ্যাক্সেসেবল, যারা দিনের দিনে ঘুরে চলে যেতে চাইছেন তাদের জন্যও কিন্তু এই জায়গাটা খুব ভালো। মানে পিকনিক বা ডে এক্সকারশনের জন্য যারা আসছেন, একটা ভালো পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্যও ভালো হবে। চলুন এগোতে থাকি, আরো কি কি দেখতে পারি সেগুলো আপনাদের দেখাতে দেখাতে যাব। আচ্ছা, হ্যাঁ, এই তো কটেজটার এন্ট্রি। কটেজের এন্ট্রির পরে আমাদের পাশাপাশি দুটো কটেজ অ্যালট করা হয়েছে। একটির নাম চুনি আর একটির নাম চিত্রা। তো মায়েদের হচ্ছে এই ঘরটা, আর আমরা এর পাশেরটিতে আছি। রুমের ভিতরে কি কি আসবাবপত্র আছে, ফেসিলিটিস আছে, আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই চট করে। এখানে একটা বড় আকারের বেড তো পাচ্ছেনই, এখানে একটা ছোট বসবার জায়গা, সামনে একটা সেন্টার টেবিল, ছোট টিভি, এখানে টুকটাক জিনিস রাখবার মতো জায়গা, একটা ওয়ার্ড্রব, এদিকে একটা আয়না, আর এখানে ওনারা ব্ল্যাঙ্কেট, টাওয়েলস, পিলো এসব তো দিয়েইছেন, ফ্যান আছে। আর এখানে আছে হচ্ছে লাগোয়া ওয়াশরুম, এটা একটু পরে দেখাচ্ছি আপনাদের। রুমটা দেখুন অনেক স্পেশিয়াস, কিন্তু এখানে 2জন কেন 3জন থেকে 4জন মানুষও অনায়াসে থেকে নেওয়া যায়। আর টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া টয়লেট। এখানে গিজার পাবেন, ওয়েস্টার্ন টয়লেট পাবেন, বেসিনের জায়গা আছে, ছিমছাম আর কি যেরকম হয়ে থাকে। এইখানের এই যে রুম, এখানের
থাকবার এবং খাবার নিয়ে একটা প্যাকেজ হয় আর কি। তো সেখানে কি খরচ হয় সেটা আপনাদের একটু বলে দিই। আমরা যেরকম ডাবল বেডেড রুম আপনাদের দেখালাম, ভিতরটা বেশ মাটির প্রলেপ দেয়া দেয়ালগুলিতে, তার বাদেও কিন্তু 4 বেডেড রুম আছে, সেটা আরেকটা ভেরিয়েন্ট। সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে আনি। যদি বড় পরিবার কেউ আসেন তাহলে আপনারা 4 বেডেড রুমগুলিতেও থাকতে পারেন। এটা হচ্ছে এখানের 4 বেডেড রুম, আপনাদের একটু চট করে দেখিয়ে দিই। বাহ, এইটা বড় পরিবার নিয়ে এলে থাকার জন্য ভালো। এটার ভিতরে সাজসজ্জাটা সামান্য একটু অন্যরকম, কাঠের কাজ টাজ করা, জায়গা অনেকটাই, অ্যামিনিটিস কম বেশি একই রকম। আপনাদের দরকার মতো আপনারা বুক করতে পারেন। কটেজগুলির বাদেও তো এখানে বিল্ডিংয়েও রুম আছে। তো বিল্ডিংয়ের একটা দুটো রুম আপনাদের একটু দেখাই। বিল্ডিংটা বাইরে থেকে কিছুটা এরকম দেখতে। এটা হচ্ছে বিল্ডিং এর একটা রুম। এই রুমটির কিরকম ভিতরে সাজসজ্জা আপনারা একটু দেখে নিন। যারা কটেজে থাকতে চান না তারা এই বিল্ডিং এর রুমগুলিতেও থাকতে পারেন, ওই একই ডাবল বেড দিয়ে অ্যারেঞ্জমেন্টস করা। এখানে ভিতরে লাগোয়া ওয়াশরুম পাবেন, এখানে এসি আছে, এখানে ওয়ার্ড্রব আছে, এবং এইটার যেটা একটা বাড়তি বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে এখানের এই যে বারান্দা না, এখান থেকে এই যে রিসর্টটিকে ঘিরে যে জলাশয়গুলি আছে, দুটো পরপর জলাশয়ের মতো, সেগুলি খুব সুন্দরভাবে দেখা যায়। এই ওয়াকওয়েটা দারুণ সুন্দর, জানেন, এখান থেকে ভিউটা, এই যে একটা ফ্রেশ হাওয়া পাচ্ছি বারান্দায় দাঁড়িয়ে, মনটাই ভালো করে দিচ্ছে। আচ্ছা, এই রিসোর্টটির বিভিন্ন জায়গা অংশ আপনাদের তো ঘুরিয়ে দেখালাম, আরও অনেক কিছু দেখানোর বাকিও রইল। তবে যে বিষয়টি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খরচের বিষয়টি। সে বিষয়ে আপনাদের ধারণা দিই এবং চেষ্টা করব সঙ্গে সঙ্গে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনেরও উত্তর দেওয়ার। প্রথমত হচ্ছে এই যে কটেজ, আমি বলবো এখানে এলে কটেজেই থাকুন। ব্রিক অ্যান্ড মর্টার রুমগুলো অ্যাটলিস্ট আমাকে খুব একটা অ্যাপিল করেনি। এখানের মাড কটেজেস যেগুলো, সেগুলো সব থেকে সুন্দর। আপনারা যখন আসবেন চেষ্টা করবেন এই মাড কটেজেসগুলোতেই থাকার, মানে আমার এটা পার্সোনাল রেকমেন্ডেশন থাকলো। তো এখানে না যে বিভিন্ন ঘর আছে তার মধ্যে ঘর ভাড়া শুরু হয় 2600 টাকা প্রতিদিন প্রতি মানুষের। তাতে 4 বেলার খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স থাকে এবং ঘরে থাকা ইনক্লুডেড আর কি তার মধ্যে। তাহলে ধরুন একজন যদি কাপেল আসেন, মোটামুটি আপনার ওই 50-100 থেকে 6000 টাকার মধ্যে প্রতিদিন খরচ পড়বে। তাতে খাওয়া, ঘোরা এবং এনাদের যেটা সব থেকে বড় হাইলাইট সেটা হচ্ছে লঞ্চে দুপুরের যে লাঞ্চটা ওনারা আয়োজন করে থাকেন সে বিষয়টি, সেটাও ইনক্লুডেড থাকবে। আমরা যেরকম এই মাঠ কটেজেসগুলোয় থাকছি, এই মাঠহাট বা মাঠ কটেজেসগুলোর ভাড়া মোটামুটি এই 2700 টাকা প্রতিদিন প্রতিজন পড়ে আর কি। এবার সিজন টু সিজন একটু কমা বাড়া হতে পারে। খরচের ব্যাপারে একটা স্পষ্টত ধারণা পেতে নিচে নাম্বার দিয়ে রাখলাম, সেখানে যোগাযোগ করতে পারেন। বলবেন রিতমের ভিডিও দেখে যোগাযোগ করছি, তাহলে অবশ্যই ওনারা কিছু ডিসকাউন্টস প্রোভাইড করবার চেষ্টা করবেন। আর এর বাদে বলে রাখি আরেকটা যেটা বিষয়, যেটা আপনারা সবাই জানতে চান, সেটা হচ্ছে যদি বাড়িতে পোষ্যরা থাকে তাদের নিয়ে কি আসা যায়? উত্তরটা হচ্ছে হ্যাঁ, দিস ইজ আ পেট ফ্রেন্ডলি প্রপার্টি। কলকাতার এতটা কাছে, বা বলা উচিত কলকাতা থেকে ট্রেনে আসা যায়। হাসনাবাদ স্টেশন থেকে 30 টাকা মাত্র খরচ প্রতিজনের টোটো ভাড়া হিসেবে, শেয়ারেও আসতে পারেন। তো আসার কোনো খরচই নেই প্রায় বলা যায়। ট্রেনে 10 টাকা ভাড়া আর এই টোটো ভাড়া 30 টাকা। তো এটা করে আপনি যদি পোষ্যদেরও নিয়ে আসতে চান অনায়াসে আনতে পারেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যারা ড্রাইভার নিয়ে আসবেন, ড্রাইভার নিয়ে এলে তাদের থাকা খাওয়ার কি খরচ, সেটা দিনে 1350 কস্ট। 1350-র মধ্যে ড্রাইভারদের থাকা এবং খাওয়াটাকে ধরা আছে। আর যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন, 8 বছরের নিচে যদি আপনাদের সন্তান হয় তাহলে তার কোনো খরচ নেই। 8 থেকে 12 বছরের মধ্যে, এই যে ধরুন আপনি যদি 2600 টাকার ঘরে থাকেন তাহলে 1300 টাকা পড়বে। 12 বছরের ঊর্ধ্বে যদি কাউকে সঙ্গে আনেন তাহলে তার গোটা ভাড়াটাই লাগবে।
এর বাদেও এনাদের একটা ডে আউটিংয়ের প্রভিশন এনারা রেখেছেন, যেটার খরচ হচ্ছে 1500 টাকা প্রতিজন। তাতেও কিন্তু লঞ্চে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে, ইভিনিং স্ন্যাক্স আছে এবং ব্রেকফাস্টটা আপনারা পাবেন আর কি। তো এই রকম বিভিন্ন প্যাকেজ আছে, আমার যতটা মনে পড়লো সবটা বলবার চেষ্টা করলাম। এরপরেও স্বাভাবিকভাবেই আপনাদের কোনো প্রশ্ন থেকে যেতে পারে, তো সেগুলির জন্য নিচে কন্ট্যাক্ট নাম্বার দেয়া রইল, অবশ্যই একবার কথা বলে নেবেন। এবং এটা বলতে ভুলবেন না যে রিতমের ভিডিও দেখে যোগাযোগ করেছি ফর অ্যাডেড ডিসকাউন্টস অ্যান্ড বেনিফিটস। আর এখানের প্যাকেজে না এই লঞ্চে যেরকম খাওয়ার একটা বিষয় থাকে, আজকে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা একটা দিনের জন্য এসেছি এখানে, আইডিয়ালি 2 নাইট 3 ডেজ এলে জিনিসটা ঠিক মতো করা যায়, একটু মানে স্ট্রেস কম নিয়ে করা যায়। আজকে আমাদের একটু দৌড়াদৌড়ি পড়ে যাবে, সব জিনিস যেহেতু দেখতে হবে। ওনারা কি করেন, প্রথম দিনকে এই লঞ্চে খাওয়া দাওয়া করে আবার আপনাকে রিসোর্টে নিয়ে আসে, তারপর বিকেলে যদি 20 জনের এখানে অকুপেন্সি হয়ে থাকে মিনিমাম, তাহলে বিকেলে ঝুমুর নাচের আয়োজন ওনারা করে দেন। তো আপনারা ওই কালচারাল অ্যাক্টিভিটিগুলো এনজয় করতে পারেন, তারপর লেজারে সময় কাটানো। দ্বিতীয় দিনটা যারা 2 নাইট 3 ডেজে আসছেন তাদের ওনারা সকালে লাঞ্চ করে সাইট সিইং করতে পাঠান, যেখানে আপনারা টাকি রাজবাড়ি, এখানে কালী মন্দির আছে, এগুলো দেখতে পারেন, গোলপাতার জঙ্গলে যেতে পারেন। তো এইভাবে আপনাদের 2 নাইটের প্যাকেজটা ওনারা সাজিয়ে দেয়। আমরা আজকে দুটোকে পাঞ্চ করছি, হ্যাঁ, মানে এটা ইউজুয়াল প্যাকেজের মধ্যে নয়, আপনি রিকোয়েস্ট করে দেখতে পারেন, সেক্ষেত্রে একটু বাড়তি খরচ পড়তে পারে। আজকে আমরা কি করব, আমরা যেই লাঞ্চ করতে যাব লঞ্চে করে, ওখান থেকে সরাসরি হাসনাবাদের ঘাটে চলে যাব। হাসনাবাদে একটা টোটো থাকবে যে আমাদের ওখানে সমস্ত সাইট সিইং করি, আবার বিকেলবেলা এসে পৌঁছে দেবে রিসর্টে। আমরা মানে 2 দিনেরটা একদিনে পাঞ্চ করে নিচ্ছি, কারণ আমাদের হাতে সময় কম এবং 2 দিনের জন্য আমাদের এখানে আসাটা সম্ভব হয়ে উঠবে না। আপনাদের যেটা বলছিলাম, আমার এই রিসর্টটির অন্যান্য যখনই ভিডিও দেখেছি, আমার যে বিষয়টি সব থেকে ভালো লেগেছে বা সব থেকে ইউনিক লেগেছে বলতে পারি, সেটা হচ্ছে এখানে এই যে লঞ্চে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা দুপুরে, এটা কিন্তু একটা খুব ইউনিক এক্সপিরিয়েন্স। আমার না এই গোটা জায়গাটিতে এসেই সুন্দরবন সুন্দরবন মনে হচ্ছে। এটা হচ্ছে উত্তর 24 পরগনার সুন্দরবন আপনারা বলতে পারেন। আগে ওনারা এখান থেকে সুন্দরবনের প্যাকেজ অর্গানাইজ করে দিত, এখন সেটি আপাতত বন্ধ আছে। তবে এখান থেকে মরিচঝাঁপি যে জায়গা সুন্দরবনের, সেগুলো খুব একটা দূরে নয় জানেন, বরং ইজিলি অ্যাক্সেসেবল। এবং বাংলাদেশের যেটা সুন্দরবনের এরিয়া, সেটা এখান থেকে খুব কাছে পড়ে। তো যাই হোক, সেটা এখন হয় না, বাট এখান থেকে যদি কেউ সুন্দরবন ভ্রমণ করতেও চায় সেটাও করা যায়। আমার একটাই মনে হচ্ছে লজিক্যাল জিনিস যেটা বলা উচিত, সেটা হচ্ছে এখানে যারা আসছেন মিনিমাম 2 নাইটস সময় নিয়ে আসুন। 2 নাইট 3 ডেজ এলে আপনাদের ভালো লাগবেন। প্রথম দিনটা একটু রিল্যাক্সেশনে সময় কাটান, দ্বিতীয় দিনে একটু ঘোরাঘুরি করুন, আশপাশটা দেখুন, তবে গিয়ে মজা আছে। একদিনটা বড্ড তাড়াহুড়ো হয়ে যায়। আর দেখুন এখানে কত হাঁস আছে। রিসোর্ট থেকে লঞ্চ ঘাটের দিকে যখন যাবেন, সেই রাস্তাটুকু আপনাকে একটি টোটো পৌঁছে দেবে। রিসোর্ট থেকে একেবারেই পায়ে হাঁটা বলা যায় না, খানিকটা সময় লাগে। আমরাও এরকম একটি টোটো নিয়ে রওনা হলাম লাঞ্চ করব বলে এবং লঞ্চে চাপবো বলে। হচ্ছে লঞ্চে ওঠার ব্যবস্থাপনা খুব একটা ভালো কিন্তু ব্যবস্থা নেই, এরকম ঢালের মধ্যে দিয়ে ওঠা নামা করতে হচ্ছে আর কি। মানে হ্যাঁ, একটু ভালো জুতো পরে আইলে সুবিধে। মহারাজ এরকম স্লিপার্স পরে এসছে, ভাবেনি তো, এটা একটু জানিয়ে রাখলাম আর কি। আপনারা বুঝে পোশাক আশাক পরবেন আর কি। এই গাঁটগুলোয় পা দেবে শুধু। বাবা, না তুই ঘাটে ঘাটে পা দাও, তাহলেই হবে। আজ কিচ্ছু হবে না, আস্তে আস্তে নাও, তাড়াতাড়ি। এই যে ঘাটটা দেখছেন এই ইট ভাটার পাশে, এটা ওনাদেরই নিজস্ব ঘাট আর কি। এখান থেকেই আজকে আমরা শুরু করছি আমাদের জার্নিটা। এরপর আমরা চলে যাব হচ্ছে হাসনাবাদ ঘাটে, যেখানে আমাদের সাইট সিইং এর বাকি অ্যারেঞ্জমেন্টসগুলো ওনারা করে দিয়েছেন। বাবা আস্তে আস্তে হাত ধরে যে।
খাবার আসা আস্তে আস্তে শুরু হলো। প্রথমেই আছে আজকের মেনুতে সাদা ভাত আর একটা করে জলের বোতল ওনারা দিয়েছেন। কি কি আছে দাদা এটিতে? কাঁচকলা আছে, আলু আছে, বেগুন ভাজা, পুরি আছে, সিম আছে, ওরে বাবা, পাঁচ রকম 5 রকম আছে। আচ্ছা আচ্ছা, ভেজ পদগুলো কেমন লাগলো তৃষা এখন অবধি? প্রতিটা রোস্টটা তো দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে। দারুণ আছে। হ্যাঁ, পাঁপড় আমাকেও একটা দেবেন না? ঠিক আছে। চাটনি পাঁপড়ের পর্ব শেষে এলো গুড়ের রসগোল্লা আর সাদা দই। আর আমরা ক্রস করলাম হাসনাবাদ ব্রিজ, ওদিকে হিঙ্গলগঞ্জ। আর এই খানিকটা আগে ডান দিকে আমাদের এসএসবি ক্যাম্পও পড়লো। খাওয়া দাওয়ার ব্যাপারে কি বলবি তৃষা? খাওয়া দাওয়া খুব ভালো, আর সব থেকে মানে ভালো এক্সপিরিয়েন্স যেটা, লাস্ট যখন সুন্দরবন গেলাম তখন তার লঞ্চে ঘুরতে পারিনি, জাস্ট সোনার বাংলা রিসোর্টটা কভার করেছিলাম, কিন্তু মনেও ইচ্ছেটা থেকে গেছিল লঞ্চে ঘুরে সুন্দরবন দেখবো। তো ওই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, সেটা হয়ে গেল আর কি। একটা মিনি সুন্দরবনের মতোই লঞ্চে করে একটা ঘোরা হলো, একদম, খাওয়া হলো, একদম। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, আর খাওয়া দাওয়া ভীষণ ভালো, খুব ঘরোয়া একদম। হালকা রান্না বান্না। আমাদের দেখলেনই তো, মানে একদম একটা ফুলফিলিং কোর্স অফ ফুড ছিল। একদম নানা রকম ভাজা তরকারি থেকে শুরু করে মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, সে মনে হচ্ছে কোনো সেই আইবুড়ো ভাত বাড়িতে সকালে খেতে এসছে। হ্যাঁ। এই শীতে খুব একটা বিয়ে বাড়ি পাইনি তো, যাই হোক এখানে এসে ওই বাসনাটাও বিয়েবাড়ির সকালের খাওয়াটা বিয়ে বাড়ির সকালের খাওয়াটা হলো। খুবই ভালো ব্যবস্থাপনা, এবং যেটা বারবারই বলছি, এই নৌকার রাইডটা পাও না, মানে এটাই বাড়তি বেনিফিট। এই খাবারটাই হয়তো ওই ভিতরে রেস্তোরাঁয় বসে খেলে অতটা জমতো না। আমি তো এই লঞ্চের মেঝেতেই বসে গেছি, সামনে থেকে ভিউটা খুব সুন্দর। এখানে ওনারা নদীর মোহনায় প্রথমে যাবেন, ওখানে বিএসএফ এর থেকে পারমিশন নিয়ে আমরা এমন একটি জায়গায় যাব যেখান থেকে বাংলাদেশের যেটা মানে জমি বা বাংলাদেশের ঘরবাড়ি পরিষ্কার দেখা যাবে। তো সেই দিকটা যাব, প্লাস ওনারা রাজবাড়ির ঘাট বা অন্যান্য অংশগুলিও আমাদের ঘোরাবে। এই যে নৌকার রাইডটা, এইটাই কিন্তু সব থেকে বড় হাইলাইট। আমি বারবার এই জিনিসটাকে এমফাসিস করছি। আপনি নিজে পার্সোনালি বুক করে ঘুরতে গেলে এটা অনেক হাজার হাজার টাকার খরচ পড়ে। তো এখানে জিনিসটা হয়েই যাচ্ছে, খাওয়াটাও হয়ে গেল, এবং চিন্তার কোনো বিষয় নেই। এখানে ওয়াশরুমের ফেসিলিটি আছে, যদি ডায়াবেটিক পেশেন্ট কেউ থাকে আমারই মতো, যার বারবার ওয়াশরুম ইউজ করতে হতে পারে, তাদেরও কোনো চিন্তা নেই। এখানে দুটো ফাংশনাল ওয়াশরুম আছে, আর দেখতে দেখতেও গোটা যেতে পারবেন। দেখুন আমাদের সামনেটা কি সুন্দর লাগছে। আমরা সোনার বাংলা, টাকি বা অন্যান্য জিনিসও কিন্তু এই রুটে দেখতে পারবো। টোটাল এই রাইডটা এই মোটামুটি ঘন্টা 3 হয় আর কি, মানে আপনার খাওয়াটাতেই ধরুন আধ ঘন্টা চলে যাবে, আরও 2-2.5 ঘন্টা আপনি এই মানে লঞ্চে বসে ঘুরতে পারবেন। লঞ্চের নিচের অংশটা কিছুটা এরকম, বেশ সুন্দর শোয়ারও ব্যবস্থা আছে। এখানে বসে বাইরে দিয়ে দেখতে দেখতে যেতে পারবেন। যাদের অতক্ষণ বসবার ইচ্ছে নেই ওপরে, তারা নিচে কিন্তু এভাবেও একটু রেস্ট নিতে পারে। বুঝিয়ে দাসা নদী, এটা কালিন্দী নদী বাংলাদেশে চলে গেছে, এটা ইছামতি নদী, তিনটে নদীর মোহনা এটা। এটা ডাসা নদী, হ্যাঁ। ডান দিকে কালিন্দী নদী। কালিন্দী নদী, বাঁ দিকে ইছামতি নদী, আর সামনে আমরা সাতক্ষীরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, আমরা এদিক থেকে আবার সোনার বাংলা টাকির দিকে যাব। রাজবাড়ি ঘাট। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এই আমাদের বাঁদিকে হচ্ছে হোটেল সোনার বাংলা টাকি। এখানে এসে আমরা থেকেছিলাম, আমার ভিডিও পাবেন এই প্রপার্টিটি নিয়ে। দারুণ একটি প্রপার্টি এবং একদম টাকি এবং হাসনাবাদ থেকে খুবই ভালো, ইকুইডিস্টেন্ট আর কি। সুন্দরভাবে সাজানো, বাইরে থেকেও দেখতে দারুণ লাগছে। লঞ্চ রাইড শেষ। আমি তো আধ ঘন্টা ঘুমিয়েও নিলাম, সেই সকালে উঠেছি। লঞ্চে এত সুন্দর ব্যবস্থাপনা। যাই হোক, আমরা আবার হাসনাবাদের জেটিতে নেমে গেলাম। এখান থেকে টোটো করে আমরা ঘুরে দেখব কয়েকটা জায়গা, দিয়ে দিনের শেষে আবার রিসোর্টে ফেরা। দারুণ অভিজ্ঞতা হচ্ছে জানেন, দারুণ। মানে সুন্দরবনে না গিয়েও সুন্দরবন ভ্রমণ হয়ে গেল আর কি। এতটা আশা করিনি আমি। অন্যদের ভিডিও দেখে যেটুকু ধারণা করেছিলাম বোধহয় ওই লঞ্চে খাওয়া দাওয়াটা হয়, তারপর আবার ফিরে যাওয়া। কিন্তু এত যে ব্যবস্থাপনা, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ইছামতি নদীর ধার ধরে আপনি ঘুরতে পারছেন, এর থেকে আর কি বেশি চাই বলুন। একদিনের জন্য দারুণ দারুণ প্রোগ্রাম। এই হচ্ছে হাসনাবাদ জেটি, ওইদিকে হাসনাবাদের ব্রিজ, যা হিঙ্গলগঞ্জের সঙ্গে হাসনাবাদকে জুড়ে দিচ্ছে। এখানে আরও সব অন্যান্য নৌকাও দাঁড়িয়ে আছে, যেগুলিতে সুন্দরবন ভ্রমণ করে লোকজন। লঞ্চ থেকে ঠিক নেমে এসেই এই ভাই আমাদের জন্য অপেক্ষা করছিল। ভাই, একবার সবাইকে একটু বলে দাও, যারা তোমাদের এখানে এই হাসনাবাদ বা টাকি অঞ্চলে আসে ঘোরে, তোমরা সারাদিন বা যারা হাফ ডে ঘোরে তাদের কি কি দেখিয়ে থাকো এবং কতটা সময় নিয়ে আসা উচিত? আমার তাদের মোটামুটি 2 ঘন্টা হাতে সময় নিলে মোটামুটি হয়ে যায় হয়ে সবটা। যাবে, 2 ঘন্টা। আচ্ছা, তোমরা তার মধ্যে সাধারণত কোন কোন জায়গাগুলি দেখাও? প্রথমত আমরা যাওয়ার রাস্তায় পরে টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম, রামকৃষ্ণ মিশন আশ্রম। আচ্ছা আচ্ছা। তারপরে আমরা সেখান থেকে যাই 400 বছর পুরনো প্রাচীন জোড়া শিব মন্দির। জোড়া শিব মন্দির, হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা যাই গোলপাতা জঙ্গল। সেখান থেকে আসার পথে প্রাক্তন সেনাকর্তা জেনারেল সংজ্ঞা রাউচৌধুরীর বাড়ি। আচ্ছা সেখান থেকে হয়ে আমরা টাকি রাজবাড়ি ঘাটে যাই। আচ্ছা। ঘাটের থেকে হয়ে আমরা রাজবাড়ি থেকে 400 বছর পুরনো কালী মন্দির যাই, ফুলেশ্বরী কালীবাড়ি মন্দির। ফুলেশ্বরী কালীবাড়ির মন্দির, আচ্ছা আচ্ছা। তো এইটাই শুনলেন ওর মুখ থেকে। 2 ঘন্টা সময় লাগে, সেরকম বুঝেই আসবেন। যারা সকাল সকাল আসছেন, বেলার মধ্যে ঘুরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার ফিরেও যেতে পারেন। আমার ডান দিকে এটা জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, আর এইখানে এই যে হলুদ বাড়িটি পিছনে, এখানে গয়নার বাক্স সিনেমাটিরও শুটিং হয়েছিল। চলুন দেখাই আপনাদের। এই হচ্ছে সেই বাড়িটা, পুরনো বাড়ি। থাকে এখানে কেউ? এখন কেউ থাকে না, না? আচ্ছা, এই দেখুন পুরো বাড়ি একদম। গোলপাতার জঙ্গলে প্রবেশের আগে ওখানে আইডি কার্ড জমা দিয়ে আসতে হলো একজন মানুষের। এখানে 4টের মধ্যে চলে আসতে পারলে সুবিধে হয়। আর এখানে এই ছোট গাড়ি আছে, 10 টাকা করে নেয় বোধহয় প্রতিজন। তোমরা 10 টাকা করে না? যাওয়া 10 টাকা, আসা 10 টাকা। আচ্ছা, যাওয়া 10 টাকা, আসা 10 টাকা। 20 টাকা আপ এ ডাউন। পার হেড 20 টাকা আপ ডাউন। চলুন যাওয়া যাক গোলপাতার জঙ্গল। এখন অলরেডি 4:45 বাজে। আমাদের শর্ত সাপেক্ষে পাঠিয়েছে যে 5টার মধ্যে ফিরে আসতে হবে। আমরা ভ্যানে করে এলাম, মিনিট 2 নিল। এই এরিয়াটিকে এখানের মিনি সুন্দরবন বলা হয় এবং এখানে বিএসএফ ক্যাম্প রাখার কারণটাই হচ্ছে এখান থেকে বাংলাদেশের বর্ডার খুব খুব কাছে। এটিকে 0 পয়েন্ট হিসেবেও কনসিডার করতে পারেন। আসার রাস্তাটা খুব বাজে আর কি, মানে আপনার কোমর পিঠ ব্যথা হয়ে যাবে। তবে একটু দিনের আলো থাকতে থাকতে যদি আসতে পারেন, জায়গাটি মন্দ লাগবে না, দুর্দান্ত। এই দিক করেই মন্দ নয়, বেশ রোমহর্ষক পরিবেশ গোলপাতার জঙ্গলের ভিতরে। দেখুন সামনেটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, এইখান থেকে বোধহয় দুদিক আগে এই সাইডে ঘুরে আসেন। এটা লং যাওয়ার সময় এটা ঘুরে যাবেন, এটা কাছে। ও লংটা আগে ঘুরে আসেন, টাইম নেই।
এই হচ্ছে গোলপাতার ফরেস্ট, এই রকমই গোটাটা সবুজ গাছে মোড়া, মাঝখান থেকে ওয়াকওয়ে আছে। আর এই বাঁদিকে যে গাছগুলি দেখছেন তার মধ্যে কিছু কিছু গোলপাতা গাছ আর কি, সেই জন্যই এটার নামও হয়েছে গোলপাতার ফরেস্ট। আমাদের ছোটাছুটি লেগে গেছে আর কি, আমরা নেমেছি 4:45, বলেছে যেভাবে হোক 5টার মধ্যে ফিরে আসতে হবে। গোলপাতার জঙ্গল ঘোরার শেষে আমরা আবারও ফিরে আসি মূল টাকির প্রাণকেন্দ্র টাকির রাজবাড়ি এবং রাজবাড়ি ঘাটের সংলগ্ন এরিয়ায়। রাজবাড়ির এখনের যা অবস্থা দেখলাম তা সত্যিই খুব একটা আশাব্যঞ্জক নয়, কোনোভাবে টিকে আছে আর কি। তবে সেখানের একটি অংশে সামান্য লাইট চোখে পড়ল এবং ভিতরে একটি দুর্গা প্রতিমাও রাখা। আপনারা যারা টাকিতে যাবেন তারা অবশ্যই একবার টাকি রাজবাড়ি ঘুরে দেখে আসতে পারেন। সন্ধেবেলায় আমরা আরও গিয়েছিলাম রামকৃষ্ণ মিশন এবং টাকির আমার সেদিনকে ঘুরে দেখা জায়গাগুলির মধ্যে সবথেকে যে জায়গাটি ভালো লেগেছিল সেটা হচ্ছে টাকির কুলেশ্বরী কালী মন্দির। সন্ধেবেলায় আমাদের জন্য এসে গেছে চিকেন পকোড়া আর চা বা কফি, যে যেটা ইচ্ছে নিতে পারেন। আমাদের ঘরে এসেই দিয়ে গেল। এখন বাইরে কিন্তু বেশ ঠান্ডা, কি বলিস তৃষা? ভালোই ঠান্ডা লাগছে। সকালবেলা মনে হচ্ছিল যে কিছুই ঠান্ডার ব্যাপার নেই, কিন্তু এখন কিন্তু বেশ ঠান্ডা। এবং আমি অ্যান্টিসিপেট করতে পারছি যখন ডিনার করতে যাব তখন আরোই ঠান্ডা পাবো আর কি। এখন এখানে মনে হচ্ছে টেম্পারেচার ওই 14-15 ডিগ্রির আশপাশে তো বটেই। এখন ঘড়িতে বাজে রাত 9:30 মতো, আমরা চললাম ডিনার করতে। এখানে সন্ধেবেলা না এই কটেজটাকে ঘিরে যে কটা কটেজ আছে আর কি, তার বাইরে কিছুটা এরকম লাইটিং আছে, তো আশপাশটা মন্দ লাগে না বিকেলবেলাটা। রাত্রিবেলাতে আমাদের বিকেলে এসেই যখন ইভিনিং স্ন্যাক্স ওনারা সার্ভ করছিলেন, জেনে নিয়েছিলেন আমাদের কি খেতে ইচ্ছে, রুটি ভাত, তার মধ্যে চয়েস মারা যেরম ভেজ খাবে, আমাদের চিকেন আছে, তার সঙ্গে অন্য তরি তরকারি সবজি এসব তো আছেই। চলুন দেখাই। আজকে সকাল থেকে তো ওনাদের রেস্তোরাঁটায় বসে কিছু খাওয়ার সুযোগই হয়নি। দুপুরে লঞ্চে বসে লাঞ্চ খেলাম, তারপরে বিকেলে স্ন্যাক্সটাও ঘরে নিয়েছিলাম। এই প্রথম রেস্তোরাঁটি অ্যাক্সেস করা হচ্ছে। এই রকম কিছুটা রেস্তোরাঁ, সকালেও আপনাদের দেখিয়েছিলাম। আলো জ্বলে যাওয়ার পর এরকম লাগছে আশপাশটা। রেস্তোরাঁটা খুব সুন্দর, অ্যাস্থেটিক্যালি সাজানো। সেদিন রাত্রিবেলা যেরকম দেখতেই পাচ্ছেন ঘরোয়া ডিনারের ব্যবস্থাপনা ছিল আমাদের জন্য। ভাত, রুটি, ডাল, সবজি, চিকেন, মিষ্টি, চাটনি, পাঁপড়, এই জাতীয় খাবার। ভালোই লাগলো। সারাদিন ঘুরে ক্লান্ত ছিলাম, তাই সেই রাত্রে ডিনার করে আমরা সবাই যে যার মতো রেস্ট নিলাম। পরবর্তী দিন আরও কয়েকটি জিনিস দেখবার সুযোগ হয়েছিল। চলুন সেই অংশে চলে যাওয়া যাক খুব তাড়াতাড়ি। সকালবেলাটা এখানে যারা একটু সকাল সকাল উঠতে পারবেন, আমি তো সাজেস্ট করব সকালটা একটু মর্নিং ওয়াক করতে বেরোন। ক্যাম্পাসের ভিতরেও যেরকম সুন্দর ওয়াকওয়ে করা আছে, আমরা একটু ক্যাম্পাসের বাইরেটা বেরোলাম। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটা হচ্ছে হাঁটার রাস্তা। এরকম রাস্তা আর কটা শহরে বেঁচে আছে বলুন? সবই তো বাড়ি এবং কনক্রিটে ভরে গেছে। তো এইরকম একটা ফ্রেশ যে পাথওয়ে, আপনার দুদিকে বড় বড় জলাশয়, তার মাঝখান থেকে ছোট্ট রাস্তা, দুদিকে উঁচু সবুজ গাছ, ভীষণ ফ্রেশ। আমি কালকে এসেও যে কথাটা বলেছি, এই রিসর্টের 3টে সব থেকে বড় হাইলাইট, 3টে আমি আবারও 1, 2, 3 করে বলতে পারি। প্রথম হচ্ছে এর অবস্থান। এই অবস্থানগত যে এটার বেনিফিট, যে এটা এমন একটা মানে ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে মোড়া, যেখানে আপনি
একদম স্বচ্ছ জল হাওয়াটা পাবেন, মানে এই জিনিসটা সব থেকে বড় হাইলাইট। দ্বিতীয় হচ্ছে এখানের খাওয়া দাওয়া, ঘরোয়া খাওয়া দাওয়া, অ্যাকচুয়ালি ঘরোয়া খাওয়া দাওয়া। আপনার একটা শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস অবধি সমস্ত খাবার একদম যেন মনে হবে ঘরের কেউ আপনার জন্য বানিয়েছে। কোনো রকম মানে খেয়ে যে একটা অস্বস্তি হয় সেই বোধটা আপনার হবে না। এবং তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে এনাদের সার্ভিস, ইমপেকেবল সার্ভিস আর কি। মানে আমরা কাল থেকে তো বহু জিনিস চেয়েছি আমাদের থাকার দরুন, সেটা কখনো জলের বোতল, কখনো মাথার বালিশ, কখনো অন্যান্য কিছু। কোনো জিনিসটার জন্য 5 মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। এবং ওনাদের এই গোটা সিস্টেমটা এত ওয়েল কোঅর্ডিনেটেড, কোন জিনিসটা কখন হবে, তার জন্য কখন অর্ডার নিতে যেতে হবে, সেটাকে কোথায় মানে টাইম অনুযায়ী সাজাতে হবে, সেই সবটা ওনারাই জানে। আমাকে ফোন করে কিছুর জন্য কিন্তু ডাকা বা অপেক্ষা করতে হয়নি, যেটা আমার কাছে একটা বিরাট পজিটিভ মনে হয়েছে। দেখুন, ভালো খারাপ মিশিয়ে অভিজ্ঞতা হয়। এই জায়গাটাও কি 100% নিখুঁত, কোনো ত্রুটির বাইরে? সেটা হয়তো নয়, সেটা তো কোনো প্রপার্টি বা কোনো হোমস্টে, কোনো রিসর্টই হতে পারে না। তবে যারা এখানে আসছেন, এই 3টে জিনিসের বিষয়ে আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের অভিজ্ঞতা আমি কথা দিতে পারি একই রকম হবে। সেদিন সকালবেলায় ব্রেকফাস্টে লুচি, তরকারি, মিষ্টি, পায়েস এই জাতীয় খাবার খেয়ে আমরা আবারও রওনা হই কলকাতার দিকে। তবে ভিডিও শেষ করার আগে আপনাদের সঙ্গে আরও কয়েকটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করবার আছে খোলা হাওয়া রিসর্ট টাকির ব্যাপারে। আমি যে রিসর্ট বা যে হোমস্টের থেকেই নিমন্ত্রণ পেয়ে যাই, আমার ভিডিওর সবসময় লক্ষ্য থাকে যে আমি ক্ল্যারিটিটা শেয়ার করার চেষ্টা করি, ভালো এবং খারাপ দিক সমস্তটাই বলি। কারণ আমার মনে হয় আমার এটা দায়িত্ব যে আমি যখন কোনো জিনিসকে প্রমোট করছি, তার ভালো এবং খারাপ দিকটাকে তুলে ধরার, যাতে আপনারা আপনাদের মানে ডিসক্রিশনটাকে ইউজ করে একটা ডিসিশন নিতে পারেন আর কি। এরকমটা যেন না মনে হয় যে যেখানেই আসছি বা যে জায়গাটাকে আমি প্রমোট করছি তার মধ্যে কোনো খুঁত বা ত্রুটির জায়গা নেই। আমার 2-3টে জিনিস মনে হয়েছে, এবং বিশ্বাস করুন এই কথাগুলি শুধু আপনাদের বলছি না, আমি কর্ণধারকেও বলেছি এবং তিনি শুধরে নেওয়ার কথা বলেছেন। প্রথম হচ্ছে, ঘরে আমাদের কিট ছিল না কোনো। তো এই জায়গাগুলি যেহেতু কনসিডারেবলি রিমোট এরিয়া, এখানে আমি ওনাকে বলেছি যদি একটা কিট প্রোভাইড করা যায় প্রত্যেকটি গেস্টকে, তাহলে সবার উপকার হবে। তাতে টুথব্রাশ, টুথপেস্ট, ক্রিম, কি শাওয়ার ক্যাপ, টুকটাক যেরকম হয়ে থাকে অন্যান্য হোটেলে, সেটা একটা দেওয়ার প্রয়োজন মনে হয়েছে। দ্বিতীয় একটা প্রবলেম আছে, এবং সেটা হয়তো থেকে যাবে, এখানে যেহেতু একটা হিউজ ভোল্টেজের ড্রপের প্রবলেম আছে, তো ওনারা বললেন একসময় ওনারা ইলেকট্রিক কেটেল, টি কফি কিট দিতেন, সেটা ওনারা দিতে পারেন না, কারণ ওনাদের প্রায় খুব অল্প সময়ের মধ্যেই ইলেকট্রিক কেটেলগুলো খারাপ হয়ে যায় ভোল্টেজের সমস্যার জন্য। এবং তৃতীয় যে জায়গাটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে ওনাদের এই যে কটেজগুলিতে, সেখানে ভিতরে জানলা বলে আলাদা করে কিছু নেই, নেটের মেশিং করা আছে উইন্ডোগুলিতে। সেটা আমার কিছুটা ক্ষেত্রে মনে হয়েছে সাউন্ড আইসোলেশনের প্রবলেম হয়েছে, মানে একটা ঘর থেকে অন্য ঘরে কথা শোনা যাচ্ছে, আর প্রাইভেসি ইস্যু তো বটেই। তো আমার মনে হয়েছিল ওনাকে বলার, যেখানে যদি একটা শাটার জানলা করে নেওয়া যায়, যেটা অলরেডি এই পাকা বাড়িগুলিতে আছে, শুধু কটেজেই এই প্রবলেমগুলি, তো সেগুলো ওনারা রেকটিফাই করে নিলে আশা করি ওনাদেরও ভবিষ্যতে এই জিনিসটা লোকের কাছে আরও রিফাইন্ড এক্সপিরিয়েন্স দেবে। তো আমার এটুকুই বলার ছিল। আমার যদি ওভারঅল অভিজ্ঞতা বলেন, ভীষণ পজিটিভ। খাওয়া দাওয়া, থাকা এবং পরিবারের সঙ্গে একদিনের একটা ছোট্ট ছুটি কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা কলকাতার কাছে খুব কমই আছে। আপনারাও আসতে পারেন, ঘুরে যান, এবং এসে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকে আমার এই ভিডিওটিকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটির কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।